প্রোফেজের যে ঘটনাগুলা আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি। দেখো, প্রোফেজের মূল ঘটনা হলো কোষের নিউক্লিয়াসটা আকারে বড় হবে, আকারে বড় হয় আর ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম গঠন করে। ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম গঠন করে। এরপর যেই ক্রোমোজোমটা গঠন হলো তার ক্রোমাটিড স্পষ্ট না হলেও মোটামুটি স্পষ্ট দেখা যায় দুই ভাগে বিভক্ত থাকে। সেন্ট্রোমিয়ারটা আর বিভক্ত হয় না, সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে অ্যানাফেজে গিয়ে। তাহলে ক্রোমাটিড দুই ভাগে, আমরা একটু সহজে লিখছি, বিভক্ত থাকে। এই যে দেখো, অন্যতম তিনটা কথা যদি মনে রাখো তাহলে এমসিকিউ কমন ফেলতে পারবা। অন্যতম তিনটা কথা। এখন আমরা এটার একটা চিত্র আঁকাবো, কিন্তু তার আগে একটা কাজ করব। তোমাদের যেটা বলে থাকি প্রায়, এইটা আর এইটা মানে প্রোফেজ আর টেলোফেজ একে অপরের উল্টা প্রক্রিয়া। এইটা উল্টা প্রক্রিয়া। এখানে উল্টা প্রক্রিয়া আমরা কিভাবে লিখব, যে এই যে অন্যতম যে কথাটা লিখেছি, ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম গঠন করে, এখানে উল্টা হবে ক্রোমোজোম ক্রোমাটিন তন্তু গঠন করে। তার মানে নিউক্লিয়াস গঠন হওয়ার জন্য নিউক্লিয়াসের মধ্যে আমরা যা যা পাই, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন আর ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, এগুলা সৃষ্টি হওয়ার জন্য উল্টা ঘটনা হতে হবে। অর্থাৎ এখানে সাধারণত নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি হতে হতে একদমই শেষ হয়ে যায় মেটাফেজে গিয়ে, কিন্তু নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন পুনরায় আবির্ভাব হয় টেলোফেজে গিয়ে। এখানে নিউক্লিয়াসটা বড় হচ্ছে, একসময় নিউক্লিয়ার মেমব্রেন এগুলো থাকবে না, নিউক্লিওলাস এটা নতুন আসে টেলোফেজে। তো আমরা এখানে একটু দুইটা কথা লিখে রাখি, যে নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন পুনরায় আবির্ভাব হয়, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন পুনরায় আবির্ভাব হয়। এই যে আবার আবির্ভাব হলো নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন। এবং এখানে আরেকটা কথা লিখবো আমরা, সেটা এখানে লিখলে হয়তো তোমরা দেখতে পাবে না, আমি বাম পাশে লিখছি। ক্রোমোজোম ক্রোমাটিন তন্তু গঠন করে, এই যে কথাটুকু। এবং আমরা দেখতে পাবো যে এখানে একটা বিশেষ যন্ত্র সৃষ্টি হবে যেটার নাম স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্র যেটা সৃষ্টি হয় প্রোফেজ থেকে সাধারণত শেষের দিকে শুরু হয়, প্রোমেটাফেজের সম্পূর্ণ স্পিন্ডল যন্ত্র তৈরি হয়ে যায়। তাহলে আমরা যেহেতু ধরে নিচ্ছি স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে এখানে, তাহলে এখানে একদম বিলুপ্ত হয়ে যাবে, উল্টা ঘটনা হবে। তাহলে এখানে স্পিন্ডল যন্ত্রের বিলুপ্তি হয়। তাহলে দেখো, সহজ করে আমরা দুইটা ধাপ জেনে নিলাম এখান থেকে। ওকে, এখন আরেকটা কথা তোমরা মনে রাখবা, ইন্টারে গিয়ে এটা পাবা, এখানে তোমাদের বলে নাই যে এই যে এখানে সাধারণত জল বিয়োজন হয়, অর্থাৎ নিউক্লিয়াস থেকে পানি হ্রাস পায়, আর এখানে আবার পুনরায় জলযোজন হবে। তো এটা মনে রাখতে পারো, না লিখতে সমস্যা নাই। এখন দেখো, এটার দুইটা ধাপ, এর মধ্যে এটা আমরা আঁকাবো। কথা না, মনে করো উদ্ভিদ কোষ দিয়ে আমরা আঁকাচ্ছি, কোষ প্রাচীর আর কোষ ঝিল্লি দিলাম। এখানে নিউক্লিয়াসটা আকারে বড় হবে, তাহলে নিউক্লিয়াসের সাইজ দেখো বেশ বড়, অর্থাৎ কোষের প্রায় জায়গাটা দখল করে নেয়, আবার 90% স্থান এখান থেকে কভার করে নেয় নিউক্লিওলাস। এবং ক্রোমোজোম, দেখো ক্রোমাটিন তন্তু যখন ক্রোমোজোম গঠন করে তার দুইটা অংশ আমরা দেখতে পাবো, খেয়াল করো। এটা হলো সেন্ট্রোমিয়ার, এই মনে করো এগুলো সেন্ট্রোমিয়ার, এটা গোল গোল গুলো সেন্ট্রোমিয়ার। চারটা দিলাম, মনে করো চারটা দিলাম সেন্ট্রোমিয়ার। আর ক্রোমাটিড গুলো দেখতে কিরকম হবে, এই যেরকম সূক্ষ্ম সুতার মতোই দেখা যায় এবং মোটামুটি খাটো মোটা থাকে, কিন্তু ততটা না, সর্বাধিক খাটো মোটা হয়ে যাবে মেটাফেজ ধাপে গিয়ে, এখানে খাটো মোটা দেখা যায়। ওকে, এইটুকু মনে রাখবা, ক্রোমাটিড গুলা খাটো ও মোটা হয়। ঠিক আছে, ক্রোমাটিড গুলা খাটো মোটা হয় এই ধাপে আছে প্রোমেটাফেজ। কিন্তু যদি বলে সর্বাধিক খাটো মোটা দেখা যাবে,
সেটা হবে মেটাফেজ ধাপে। মেটাফেজ ফর মোটা, মেটা দিয়ে মোটা মনে রাখবা, সবচেয়ে মোটা খাটো ধাপে এই মেটাফেজ দশা, এটুকু মনে রেখো। এখন এখানে ইন্ডিকেট করবা তোমরা, এটা কোষ প্রাচীর বলবো আমরা, এটাকে কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, স্যার ক্রোমোজোম। এখন জাস্ট এতটুকু ইন্ডিকেট করলে হলো। প্রোমেটাফেজে এসে কি হবে, আমরা সহজে দুটো কথা লিখছি যে কোষে দু মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। আর সেন্ট্রোমিয়ার যেটা আছে, সেন্ট্রোমিয়ার ওই যে লাল গোল দিয়ে ইন্ডিকেট করেছি, সেই সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের যে তন্তু থাকে, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়। বলতো যে স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ারটা যুক্ত হবে এটাকে কি তন্তু বলবো? আকর্ষণ তন্তু। বলো কি তন্তু বলবো? আকর্ষণ তন্তু। ঠিক আছে, আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। ঠিক আছে, তাহলে আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার যে তন্তুর সাথে যুক্ত হবে। তাহলে আকর্ষণ তন্তু সৃষ্টি হয় কোন ধাপে হয় বলতো? প্রোফেজ না প্রোমেটাফেজ? প্রোমেটাফেজ। এই কথাটুকু জরুরি, আকর্ষণ তন্তু সৃষ্টি হয়, এটা লিখলাম না, মনে রেখো তোমরা। এখন সেটা যদি আমি দেখাই তোমাদের এই চিত্রের মাধ্যমে, এই দেখো আমি স্পিন্ডল যন্ত্রটা আঁকি। এই যে মনে করো স্পিন্ডল যন্ত্র দেখতে মাকু আকৃতির, মাকু আকৃতির স্পিন্ডল যন্ত্র। যে স্পিন্ডল যন্ত্রের আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার, যে ফাইবারের সাথে সেন্টিমিটার যুক্ত হবে। ওই যে লাল যে সেন্টিমিটার দিয়েছিলাম, দেখো এটা দিচ্ছি, এই যে প্রত্যেকটার সাথে একটা করে কিন্তু, হ্যাঁ, এইটা ক্রোমাটিড আর লাল অংশটা সেন্টিমিটার, পুরাটাই তো লাল লাগিয়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, এখানে লাল দিলাম, এখানে সেন্টিমিটার দিলাম, এখানে আগে সেন্টিমিটার দিয়ে নিলাম। হ্যাঁ, এরপর ক্রোমাটিড গুলো দেবো। এই যে ক্রোমাটিড, এই ক্রোমাটিড। ঠিক আছে, তাহলে এই জায়গাটা দেখো সবাই এলোমেলো অবস্থায় আছে, একই মুখী নাই, এটা বুঝতে হবে তোমাদের। দেখো উপর নিচ করে আছে, এবং একটা স্পিন্ডল তন্তুতে একটা করে ক্রোমোজোম যুক্ত আছে, ক্রোমোজোমে সেন্টিমিটার যুক্ত আছে। তো প্রত্যেকটা এখানে ট্রাকশন ফাইবার, মাঝেটা আমরা দেই নাই, মাঝেটা ট্রাকশন ফাইবার না। এখন এই ক্রোমোজোম গুলা সবাই এই বরাবর আসা শুরু করবে। আমি দেখাচ্ছি যে এই বরাবর, মাঝ বরাবর। বলতো এটা কি অঞ্চল? বিষুবীয় অঞ্চল। তো স্পিন্ডল যন্ত্রের দুইটা মেরু আর একটা বিষুবীয়, পৃথিবীর সাথে তুলনা করবো, এটা মেরু অঞ্চল, এটা বিষুবীয় অঞ্চল। তো বিষুবীয় অঞ্চল বরাবর আসা শুরু করবে। যখন বিষুবীয় অঞ্চল বরাবর আসা শুরু করে ক্রোমোজোম কিছুটা আন্দোলিত হয় এভাবে, এটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। তো মানে এখানে ক্রোমোজোম ড্যান্সিং করে, এটা তোমরা নৃত্যটা শুনবা, সেটা ইন্টারে গিয়ে, এখন দরকার নেই, খালি মনে রেখো। এখন এই ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চল বরাবর আসতে শুরু করে, তাহলে সেটা প্রোমেটাফেজে হবে। আর বিষুবীয় অঞ্চল বরাবর সবাই চলে আসবে, সেটা মেটাফেজে হবে। তাহলে বিষুবীয় অঞ্চল বরাবর আসলে ক্রোমোজোম গুলা কিরকম দেখায় আমি তোমাদের আঁকিয়ে দেখাচ্ছি। আগে দুইটা কথা লিখে রাখো, যে সকল ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে, সকল ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে, এটা লিখো। এবং ক্রোমোজোম সর্বাধিক মোটা ও খাটো হয়, সর্বাধিক মোটা খাটো হয়, এই কথাটুকু খুবই জরুরি। এবং এখানে আরেকটা কথা উল্লেখ করতে হবে, জাস্ট আমি লিখছি না, সেটা মনে রেখো, যে এখানে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তার যদি সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, আংশিক বিলুপ্তি কোথায় হবে? আমি আবার বলছি, শোনো, নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্ত হবে মেটাফেজে, আংশিক বিলুপ্ত হবে কোথায়? প্রোমেটাফেজে। অর্থাৎ এখানে বিলুপ্তি ঘটতে থাকবে এই যে জায়গাটায়। এখন এই বিলুপ্তি ঘটতে থাকে কেন, একটু শুনে রাখো। এটা হলো স্পিন্ডল যন্ত্রের আঘাতে, এই যে ভিতরে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে, ওইটার আঘাতে এটা বিলুপ্তি ঘটতে থাকে নিউক্লিওলাসও। আর মেটাফেজে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে, আমরা আর আঁকবই না। তাহলে এখানে একটা উদ্ভিদ কোষ আঁকাই আমরা,
এই যে দেখো এই স্পিন্ডল যন্ত্র, এখন এখানে ক্রোমোজোমগুলো সবাই বিষুবীয় অঞ্চল বরাবর চলে আসছে, তাহলে সেন্ট্রোমিয়ারগুলো আমরা বিষুবীয় অঞ্চল বরাবর দিয়ে দিলাম। ক্রোমাটিডগুলো এখানে সর্বাধিক মোটা খাটো দেখা যায়, তার মানে এই যে ক্রোমাটিডগুলো মোটা এবং খাটো করে আঁকাবো, অর্থাৎ লুপগুলা একটু বড় করে দিব। হ্যাঁ, এই যে ক্রোমাটিডগুলা, এটা তাহলে এই দশায় আমরা ক্রোমোজোমগুলো এরকম দেখতে পাবো। তাহলে ক্রোমোজোম সর্বাধিক মোটা খাটো, এখানে শুধু থ্রেড লাইক স্ট্রাকচার ছিল, এটা বেশ মোটা দেখা যাচ্ছে। এখন এই যে ক্রোমোজোমটা আমরা আঁকিয়েছি দেখো, সেন্ট্রোমিয়ার মনে করো, এটা সেন্ট্রোমিয়ার, আর ক্রোমাটিডগুলো এরকম দিয়েছি, দেখো এরকম দিয়েছি। এখন অ্যানাফেজ দশার দিকে যখন যাবে, অ্যানাফেজ দশার দিকে যাবে শেষের দিকে, অর্থাৎ মেটাফেজের শেষের দিকে, এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা লম্বালম্বি এই বরাবর অনুদৈর্ঘ্যে বিভাজন হবে। দেখো অনুদৈর্ঘ্য, তার মানে এই লম্বালম্বি অনুদৈর্ঘ্যে বিভাজন হবে, অনুপ্রস্থে হবে না। অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য এইটুকু ফাইন্ড আউট করতে হবে, নাহলে কিন্তু এমসিকিউ দাগাইতে পারবে না তোমরা। অনুদৈর্ঘ্যে বিভাজন হলে পরে কি হবে, শুধু সেন্টিমিটার বিভাজন হবে, ক্রোমাটিড নষ্ট হবে না। অনুপ্রস্থে হলে ক্রোমাটিড সেন্টিমিটার দুইটা নষ্ট হয়, সেন্টিমিটারটা বিভাজন হতে পারবে, কিন্তু ক্রোমাটিড যদি এদিকে কেটে যায় তাহলে অসম্পূর্ণ ক্রোমোজোম থাকবে, এই ক্রোমোজোমগুলা অকার্যকর থাকতে পারে, যার কারণে অনুদৈর্ঘ্য বিভাজন হবে। অনুদৈর্ঘ্য বিভাজন হলে দেখো ঠিক এরকম দুইটা ক্রোমোজোম তৈরি হবে, এই একটা ক্রোমোজোম, এই আর একটা ক্রোমোজোম, তাহলে দেখো দুইটা ক্রোমোজোম তৈরি হবে, একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম হবে। তাহলে বলো তো এখানে মোট কয়টা ক্রোমোজোম ছিল, 4টা। তাহলে বিভাজনের ফলে মোট কয়টা ক্রোমোজোম হয়ে যাবে, 8টা। সেই 8টা ক্রোমোজোম একই জায়গায় থাকবে না দুই মেরুতে অবস্থান নেবে, দুই মেরুতে অবস্থান নেবে, তাহলে একটা কোষের মধ্যে 8টা ক্রোমোজোম হয়ে যাবে। তাহলে মানুষের দেহে, প্লিজ এই এমসিকিউতে তোমরা সবাই ভুল করো, মানুষের দেহ কোষের ক্রোমোজোম যদি 46 হয়, তাহলে অ্যানাফেজে গিয়ে, এই যে সরি মেটাফেজ পর্যন্ত 46ই থাকবে, অ্যানাফেজে গিয়ে একটা কোষের মধ্যে দুই মেরুতে 46 করে ক্রোমোজোম থাকবে, তাহলে 46 + 46 = 92। তাহলে অ্যানাফেজ পর্যায়ে মানুষের দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা হয় 92। ঠিক আছে, তুমি যদি ধান গম ভুট্টা ধরো তখন আবার চেঞ্জ হবে, কারণ তাদের দেহ কোষের ক্রোমোজোম অন্যরকম আছে, ভিন্ন আছে, 14 24 42 এভাবে মনে রাখি, আমরা ইন্টার গিয়ে পড়বো। এখন একটু মনে রাখো যে অ্যানাফেজে যে ঘটনাটা বললাম, যে অ্যানাফেজে এসে ক্রোমোজোমের সংখ্যা কোষের মধ্যে দ্বিগুণ দেখা যাবে। তাহলে অ্যানাফেজে আমরা যে কথাটা লিখবো যে সেন্ট্রোমিয়ারের বিভাজন হলো অনুদৈর্ঘ্যে, সেন্ট্রোমিয়ার অনুদৈর্ঘ্যে বিভাজিত হয়, সেন্ট্রোমিয়ার অনুদৈর্ঘ্যে বিভাজিত হয়, এবং যে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়, অপত্য ক্রোমোজোম একটু আগে বুঝতে পারছো, ওইখানে আর বসে থাকবে না, দুই মেরুর দিকে যাত্রা শুরু করবে, মানে বিপরীত। অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করে, এবং যখন বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করে তখন সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী, সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী, সেন্ট্রোমিয়ারটা সামনে থাকে। তোমরা কি যেন একজন উদাহরণ দিয়েছিলা যে যদি একটা মেয়ে চুল খুলে দৌড় দেয়, তাহলে মাথাটা হলো সেন্ট্রোমিয়ার, চুলগুলা হলো ক্রোমাটিড, যেহেতু থ্রেড লাইক স্ট্রাকচার, মাথাটা সামনে থাকবে, চুল পিছনের দিকে উঠতে থাকবে, ব্যাপারটা এরকমই, সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে থাকবে, আর ক্রোমাটিড অনুগামী হবে। অনুগামী মানে পিছনে, যেটাকে পশ্চাৎগামী বলতে পারো, অগ্র অনু। এবং ক্রোমোজোমগুলা বিভিন্ন আকৃতি প্রাপ্ত হবে, এইটাও একটা জরুরি, ক্রোমোজোমের আকৃতি বিভিন্ন আকৃতির হয়, সে আকৃতিগুলো VLJI আকৃতির, অর্থাৎ সেন্টিমিটারটা যদি মাঝে থাকে তখন বলি ভি আকৃতি, সেন্টিমিটারটা যদি মাঝে থেকে একটু প্রান্তে যায় এল আকৃতি, আরো প্রান্তে গেলে যে সেন্টিমিটার একদম শেষে ক্রোমাটিডের শেষে চলে গেলে আই আকৃতির, মানে সেন্টিমিটারের পজিশন অনুযায়ী মেটাসেন্ট্রিক মানে সেন্টিমিটারটা মাঝে আছে, সাবমেটাসেন্ট্রিক সেন্টিমিটারটা একটু পাশে, অ্যাক্রোসেন্ট্রিক সেন্টিমিটারটা আরো পাশে, অ্যান্টিলোসেন্ট্রিক সেন্টিমিটারটা একদম প্রান্তে। মানে হলো এই যে এখানে একটু দেখে নিতে পারো যে ক্রোমাটিডের একদম প্রান্তে চলে গেছে, এই দেখো এই যে সেন্টিমিটার দেখো একদম প্রান্তে চলে গেছে, দেখতে আয়ের মতো হয়।
অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা মাঝে থেকে পাশে সরতে সরতে প্রান্ত পর্যন্ত যেতে যেতে এই 4 রকম আকৃতি বিশিষ্ট অবস্থা সৃষ্টি হবে। আমরা যদি এই চিত্রটা আঁকাই পাশে, এখানে স্পিন্ডল যন্ত্রটা দেই আমরা। এখন এখানে দেখো এই যে সেন্টিমিটারটা সামনে চলে গেছে, সেন্টিমিটারটা সামনে, এই যে দেখো এখানে সেন্টিমিটার, সব আগে সেন্টিমিটারটা দিয়ে নিবা তাহলে সুবিধা হবে। সেন্টিমিটার গুলা দিয়ে নিলাম। আর ক্রোমাটিড গুলা পশ্চাৎগামী, এই যে ক্রোমাটিড পিছনে অর্থাৎ মেরুর পিছনের দিকে আছে, মেরুমুখী হলো সেন্টিমিটার হবে, এটা এইদিকে দিব ক্রোমাটিড। ভুলেও কিন্তু ক্রোমাটিড নিচের দিকে দিবা না, নিচের গুলা এই যে উপরের দিকে দিয়ে দিবা, কারণ সেন্টিমিটারটা মেরুমুখী, এই সেন্টিমিটার মেরুমুখী। আচ্ছা, কথা না। এখন এই সেন্টিমিটার গুলা, এই সেন্ট্রোমিয়ার সরি এই ক্রোমোজোম গুলা এই পাশে এসে আলাদা একটা নিউক্লিয়াস গঠন করবে, এই ক্রোমোজোমটা এখানে এসে আলাদা নিউক্লিয়াস গঠন করবে। এখানে দেখতেই পাচ্ছ ক্রোমোজোম ডিভাইড হওয়ার কারণে একটা কোষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ দেখা গেল এই অ্যানাফেজে এসে। এখন এখানে এটা মিলিতভাবে আলাদা একটা নিউক্লিয়াস গঠন করবে এই টেলোফেজে, এই ক্রোমোজোমগুলো আলাদাভাবে এখানে একটা নিউক্লিয়াস গঠন করবে এই টেলোফেজে, এবং দুইটা নিউক্লিয়াস হয়ে যাবে। মাঝের স্পিন্ডল যন্ত্রের বিলুপ্তি ঘটবে, একটা কোষে একাধিক দুইটা নিউক্লিয়াস হলো। এটাকে আমরা বলি প্রাণী কোষ হলে প্লাজমোডিয়াম, উদ্ভিদ কোষ হলে সিনোসাইট, যেটা হলো সাইটোকাইনেসিস হবে। তো টেলোফেজের ক্ষেত্রে তোমরা একটু মনে রেখো, যেখানে লিখে রাখছিলাম যে এই একটা কোষ, এটা না আঁকলে অসুবিধা নেই, অতটা জরুরি না, তো কোনো মতে আঁকিয়ে দেখাচ্ছি যে এখানে একটা নিউক্লিয়াস গঠন হবে, এখানে আরেকটা নিউক্লিয়াস গঠন হবে, এই দুইটা নিউক্লিয়াস, নিউক্লিওলাস মনে করো, সরি। এবং স্পিন্ডল যন্ত্র আর দরকার নাই, স্পিন্ডল যন্ত্রের বিলুপ্তি হচ্ছে। এই যে এই নিউক্লিয়াসটা কিভাবে গঠন হলো, এই যে এই ক্রোমোজোমগুলো মিলিতভাবে, এই নিউক্লিয়াসটা কিভাবে গঠন হলো, এই ক্রোমোজোমগুলো মিলিতভাবে। তাহলে ক্রোমোজোম আছে, নিউক্লিওলাস নিউক্লিয়ার পর্দাটা নাই, তাহলে এটা আবার নতুন ভাবে আবির্ভাব হলো। আমি লিখেছি দেখো, নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনের পুনরায় আবির্ভাব হয়, লিখেছি এই যে আবির্ভাব হলো। এই যে ওইটাকে নষ্ট করো না, ওটা আমি দেখাইছি, আসল চিত্র এটা হবে টেলোফেজের, আগে যেটা ছিল ওটা অ্যানাফেজি হবে। এখন এই কোষের তোমরা নিজেরা বলো, এটা তো উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষে যদি সাইটোকাইনেসিস হতে হয়, সাইটোকাইনেসিসটা খেয়াল করো, সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোকাইনেসিস যদি হতে হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে দুই কোষের মাঝে একটা কোষ প্লেট গঠন করে। আর প্রাণী কোষে কি হয়, প্রাণী কোষে হ্যাঁ একদম সেল মেমব্রেনটা ভিতরের দিকে ঢুকে গিয়ে দুইটা ভিন্ন কোষ গঠন করে, এরকম হয়ে যায়। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে মনে রাখতে হবে তোমাদের একটা এমসিকিউ পয়েন্ট সাইটোকাইনেসিসের ক্ষেত্রে, উদ্ভিদ কোষে কোষ প্লেট গঠন হয়, এইটা উদ্ভিদ কোষে কোষ প্লেট গঠন হয়, এই কথাটুকু তোমাদের জন্য খুবই জরুরি। ঠিক আছে, এখন মাইটোসিসের যে গুরুত্বটা, মাইটোসিসের গুরুত্ব তোমাদের জাস্ট একটু টাচ করি, আমি তোমাদের শীটটা ইনক্লুড করে দিচ্ছি ভিডিওর মধ্যে এবং তোমাদের দিয়েও দিচ্ছি, আমি এখনই সবাইকে প্রোভাইড করে দিচ্ছি যে মাইটোসিসের যে গুরুত্ব, এটার একটা মানে সুন্দর একটা সাজানো গোছানো শীট আছে। শোনো, বইয়ে যেভাবে তোমাদের গুরুত্বটা লেখা আছে ওইভাবে কখনো লিখতে নাই, মার্কস কম আসে। গুরুত্ব অবশ্যই পয়েন্টস আকারে লিখবে, যেমন ধরো এইভাবে লিখতে পারো, দৈহিক বৃদ্ধি, তাহলে এইভাবে একটা হেডিং দিলা, এটা সম্পর্কে কিছু কথা লিখবা। দৈহিক বৃদ্ধি মানে হলো মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে একটা বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি হয়, মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বংশ বৃদ্ধিও হয়, সেটা তোমরা পড়েছো প্রথম অধ্যায়ে, প্রোটিস্টা রাজ্যের জীব, মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি হয়। প্রোটিস্টা রাজ্যের জীব যারা আছে তাদের বংশবৃদ্ধি হয় কিভাবে, যে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, ওইখানে যেমন অ্যামিবা, তাদের বংশবৃদ্ধি হয় টোটালি মাইটোসিস, অ্যামাইটোসিস না, আসলে এখানে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়। এছাড়া আরো আছে ক্ষতস্থান পূরণ হয়, ক্রমাগত ক্ষয় পূরণ হয়, এরপর ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা হয়, অর্থাৎ ক্রোমোজোম গুলা সমান থাকে দুইটা কোষের মধ্যে, নিউক্লিয়াসের আকার আকৃতি গুলাও ঠিক থাকে। এই তো এইভাবে কিছু কথা লেখা আছে। এবং সর্বশেষ অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস কেন হয়, এখানে যখন একটা কোষ থেকে দুইটা কোষ হওয়ার কথা কিন্তু 4টা 5টা 6টা কোষ হয়ে যায়,
ইন্টারফেস দশাটাও ঠিকঠাক হয় না, দ্রুত বিভাজন হয়, তখন অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়, টিউমার ক্যান্সার তৈরি হয়। এটার জন্য দায়ী হলো প্যাপিলোমা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের দুটো জিন E6 এবং E7 জিন, এটা অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটায়। এইটুকু তোমার মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে আমরা তোমাদের শীটটা ইনক্লুড করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি, তখন যাদের নেই আমার কাছ থেকে শীট নিয়ে যাও। কোষ বিভাজন যে প্রক্রিয়ায় আমি এখানে লিখেছি, যে প্রক্রিয়াটি মাতৃকোষ বিভাজিত হয়ে 4টি অপত্যকোষ সৃষ্টি করে এবং সৃষ্ট অপত্যকোষের ক্রোমোজোম মাতৃকোষের অর্ধেক হয়, এটাকে বলছি আমরা মিয়োসিস কোষ বিভাজন। ব্যাপারটা এরকম যে একটা মাতৃকোষ, একটু দেখো আমি একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করছি। ধরো একটা মাতৃকোষ, এটার নিউক্লিয়াসটাকে আমরা ইন্ডিকেট করেছি, নট টোটাল সেল, দিস আর নিউক্লিয়াস। এখানে ক্রোমোজোম আছে 4টা, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, দেখো মনে করো একটা ক্রোমোজোম এবং এখানে একটা ক্রোমোজোম আছে। এই 4টা ক্রোমোজোম একটা কোষের মধ্যে বা একটা নিউক্লিয়াসের মধ্যে 4টা ক্রোমোজোম আছে। প্রথমে কি হবে, এই নিউক্লিয়াসটা বিভাজন হয়ে 2টা নিউক্লিয়াস গঠন করবে, একটা নিউক্লিয়াস একটা নিউক্লিয়াস, এবং ক্রোমোজোম সংখ্যা এখানে প্রত্যেকটা নিউক্লিয়াসের মধ্যে অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ আগে ছিল 4টা, এখন এখানে হবে 2টা ক্রোমোজোম, এখানে হবে 2টা ক্রোমোজোম। এই যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেল, এবং এখানে এর পরবর্তী ধাপে আবার বিভাজন হবে নিউক্লিয়াস। তার নিউক্লিয়াস পরপর 2বার বিভাজন হলো, এখানে একটা নিউক্লিয়াস, আর একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, এখানে আরেকটা নিউক্লিয়াস। এবং ক্রোমোজোম কি হবে একটু খেয়াল করো, এখানে যে ক্রোমোজোম ছিল সেই ক্রোমোজোমটার অনুদৈর্ঘ্যে বিভাজন হবে এই বরাবর, তাহলে 2টা অপত্য ক্রোমোজোম তৈরি করবে, এই একটা এই একটা। তাহলে এখানে মোট কয়টা অপত্য ক্রোমোজোম হবে? এক্স্যাক্টলি 4টা হবে। 4টা ক্রোমোজোমের এখানে যাবে 2টা ক্রোমোজোম, এখানে আসবে 2টা ক্রোমোজোম, এখানেও সেম, এখানে 2টা ক্রোমোজোম থাকবে, এখানেও 2টা ক্রোমোজোম থাকবে, সেন্ট্রোমিয়ার আর ক্রোমোজোম। তাহলে ব্যাপারটা একটু বোঝো, এখানে ক্রোমোজোম 2টা আছে বাট ক্রোমাটিড 4টা আছে, এখানে ক্রোমোজোম 2টা আছে বাট ক্রোমাটিড 2টা, এখানেও 2টা। তাহলে ক্রোমোজোম যদি সংখ্যা গণনা করি, এখানে 2টা আছে, এখানে 2টাই আছে, ক্রোমাটিড যাই হোক, ক্রোমোজোম যেহেতু পরিবর্তন হয় নাই, এই অংশটুকুকে আমরা সমীকরণিক বিভাজন বলি। আর এখানে ক্রোমোজোম যেহেতু হ্রাস পেয়েছে, এই জন্য এটাকে হ্রাসমূলক বিভাজন বলি। তাহলে এটা হলো হ্রাসমূলক বিভাজন, আর এটা হলো সমীকরণিক বিভাজন। সমীকরণিক বিভাজন। এখন হ্রাসমূলক বিভাজন, এটাকে আমরা বলি মিয়োসিস 1, আর সমীকরণিক বিভাজন হলো মিয়োসিস 2। এখন মিয়োসিস 1 আর মিয়োসিস 2, এখান থেকে আমাদের একটু মনে রাখতে হবে যে এখানে দেখো নিউক্লিয়াস পরপর 2বার বিভাজন হয়েছে, এই একবার, আবার বিভাজন হয়েছে এই একবার, 2বার বিভাজন হলো। কিন্তু ক্রোমোজোম একবার বিভাজন হয়েছে, দেখো কোথায়, এই মিয়োসিস 2 এ, এই যে ক্রোমোজোম অনুদৈর্ঘ্যে বিভাজন হয়েছে, লম্বালম্বি মিয়োসিস 2 এ ক্রোমোজোম বিভাজন হয়ে এখানে 2টা ক্রোমোজোম, এখানে 2টা ক্রোমোজোম, এখানে 2টা। তাহলে ক্রোমোজোম একবার বিভাজন হয়, সেটা হলো মিয়োসিস 2 এ, নিউক্লিয়াস পরপর 2বার, মিয়োসিস 1 মিয়োসিস 2, দুইটাতে। এইটুকু তোমাদের এমসিকিউতে থাকবে। এখন মিয়োসিস কোথায় হয় একটু জেনে রাখো, কোথায় হয় খুবই ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউর জন্য। মনে রাখবা যে উচ্চ শ্রেণীর জীবে একটা জায়গায় হবে, উচ্চ শ্রেণীর জীব এবং নিম্ন শ্রেণীর জীব আরেকটা জায়গায় কোষ বিভাজন হবে মিয়োসিস। উচ্চ শ্রেণীর জীব যারা আছে কারা, যেমন উদ্ভিদ, প্রাণী, এদের আমরা উচ্চ শ্রেণীর জীব বলে থাকি। হায়ার প্ল্যান্টস যেগুলা জাইলেম ফ্লাইমে সুগঠিত, তাদের মিয়োসিস হবে হলো জাইগোটে, সরি ভুল বলেছি, জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে, যেমন শুক্রাশয়, ডিম্বাশয়, পুং গ্যামেট সৃষ্টি হওয়ার আগে পরাগধানীতে এবং গর্ভাশয়ের মধ্যে ডিম্বকে, উচ্চ শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীবে হবে হলো জাইগোটে, অর্থাৎ জাইগোট গঠন করার পরে মিয়োসিসের ডিভিশন হবে। দুইটা কথা তোমাদের বলেছিলাম যে মিয়োসিসে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখতে মিয়োসিসের অবদান, এবং আরেকটা হলো বৈচিত্র্য সৃষ্টি। তাহলে প্রথমে দেখো ক্রোমোজোম
ধ্রুব রাখতে মিয়োসিস, এই ব্যাপারটা দেখো কিভাবে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে, অর্থাৎ পিতা মাতা থেকে শিশু সন্তান, যেটা পিতা মাতা থেকে শিশু, তাদের ক্রোমোজোমের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা সমান থাকবে দেহকোষে। অথবা আমি যদি বলি উদ্ভিদ যেমন একটা পুং গ্যামেট আর হলো স্ত্রী গ্যামেট, অর্থাৎ উদ্ভিদের যারা আছে পুরুষ উদ্ভিদ, স্ত্রী গাছ, পুরুষ গাছ যদি ডিফারেন্ট থাকে যাই হোক না কেন, তাদের থেকে সৃষ্ট যে আরেকটা গাছ, তাদের ক্রোমোজোমের সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এটা মিয়োসিসের জন্য। কারণ কি একটু খেয়াল করো, যেমন যদি পিতামাতার কথা চিন্তা করি, এখানে পিতা, এটার জনন মাতৃকোষ চিন্তা করো, মাতৃকোষ, এই যে মাতা তার জনন মাতৃকোষ তথা ডিম্বাশয়, আর পুরুষের জনন মাতৃকোষ আমরা বলি শুক্রাশয়। এই শুক্রাশয় আর ডিম্বাশয় থেকে যে জনন কোষ তৈরি হয়, সেই জনন কোষের ক্রোমোজোম, জনন মাতৃকোষ যদি আমরা পিতারটা চিন্তা করি তাহলে ধরো শুক্রাণু, আর মাতা যদি চিন্তা করি তাহলে হবে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু ক্রোমোজোম নাম্বার হয়ে যাবে n। তোমরা একটু আগে শিখেছ, কারণ 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ থেকে মিয়োসিসে হ্রাসমূলক বিভাজন হয়, n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হয়, তাহলে এখানে ক্রোমোজোম সবার কিন্তু n থাকবে। আগে তোমরা যেটা দেখেছিলে এখানে চিত্র দেওয়া ছিল, সেখানে ক্রোমোজোম ছিল 4টা, দ্যাট ইজ 2n। এখানে ক্রোমোজোম কিন্তু 2টা করে আছে, তাহলে আমরা n চিহ্নিত করি, তাহলে n দিলাম। n আর n মিলে যে জাইগোট হবে, জাইগোট, সেখানে ক্রোমোজোম হয়ে যাবে 2n। জাইগোট থেকে যে শিশু সৃষ্টি হবে তারও ক্রোমোজোম সংখ্যা 2n হবে, কারণ জাইগোটে সেল ডিভিশন মাইটোসিস হয়, আমরা মাইটোসিস পড়ার সময় জেনেছিলাম। এইটা ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখতে মিয়োসিস। এবং বৈচিত্র্য সৃষ্টিতে মিয়োসিসের অবদান কিভাবে হয় একটু মনে রাখবো। যখন বৈচিত্র্য সৃষ্টি যখন হয়, তখন যে ব্যাপারটা ঘটে যে যখন জননকোষ সৃষ্টি হয় তখন ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার হয়। জননকোষ সৃষ্টির সময় ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় হয়। এটা আমরা ইন্টারে গিয়ে বিস্তর পড়বো, খালি একটু মনে রেখো যে মিয়োসিস বিভাজনে বৈচিত্র্য সৃষ্টি হয় কারণ ক্রোমোজোমের পরিবর্তন হয়। যখন জননকোষ সৃষ্টি হয় তখন ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় হয়। যেমন ধরো 2টা ক্রোমোজোম পাশাপাশি আসে, তখন 2টা ক্রোমোজোম টোটালটা ব্ল্যাক ছিল, এটা সবুজ ছিল বা গ্রিন মনে করো। এটার মধ্যে যখন পাশাপাশি মিলিত হবে, গ্রিনের কিছুটা অংশ ব্ল্যাকের মধ্যে যাবে এবং ব্ল্যাকের কিছুটা অংশ গ্রিনের মধ্যে যাবে। তাহলে আগেকার ক্রোমোজোম যেরকম ছিল অ্যাবসলিউট ব্ল্যাক অ্যান্ড গ্রিন, অথবা সরি ব্লু, এটা আর থাকলো না, কিছুটা ব্লু ব্ল্যাক, কিছুটা ব্লু ব্ল্যাক হয়ে গেল। এই জন্য এটাকে বলি আমরা ক্রসিং ওভার, এবং ক্রোমোজোমের মধ্যে অংশের পরিবর্তন হয়। এই পরিবর্তনের জন্যই নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়। এখানে আমি তোমাদের শীটটা ইনক্লুড করে দিব। এখানেও মিয়োসিসের গুরুত্ব পরীক্ষায় মাঝে মাঝে আসতে পারে, অতটা জরুরি না। মাইটোসিসের গুরুত্ব সবচেয়ে বেশি আসে। মিয়োসিসের গুরুত্বটাও আমি তোমাদের শীট থেকে দিয়ে দেবো, যে মিয়োসিসের গুরুত্ব হলো যেমন বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে, জননকোষ সৃষ্টি হয়, বৈচিত্র্য সৃষ্টি হয়, এবং ক্রোমোজোমের পরিবর্তন ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে। এই কথাটা মনে রেখো, এটা একটু মনে রেখো। তোমাদের 2টা ব্যাঙের কথা বলা আছে, যে এখানে জনন মাতৃকোষে মিয়োসিস না হয়ে মাইটোসিস যদি হয়তো, তাহলে এখানে 2n থেকে 2n ক্রোমোজোম থাকতো, ফলে 2n মিলে 4n জাইগোট সৃষ্টি হয়ে, অর্থাৎ শিশুর মধ্যে ক্রোমোজোম সংখ্যার বৃদ্ধি ঘটতো। তাহলে মাতৃদেহে হতো 2n, শিশুর দেহে হতো 4n। চিন্তা করো যদি মানুষের হতো 2n = 46টি ক্রোমোজোম থাকে মানুষের দেহে, তাহলে 46 + 46 92টি ক্রোমোজোম হয়ে যেত শিশুর দেহে। তখন একটা বিরূপ প্রতিক্রিয়া হতো। এমন বিরূপ প্রতিক্রিয়া প্রকৃতিতে স্বাভাবিকভাবে ঘটে থাকে। আলুর মধ্যে বিরূপ প্রতিক্রিয়াটা ঘটে থাকে প্রকৃতিতে। আমরা দেখেছিলাম যে জেনোফাস ট্রফিক্যালিস নামক ব্যাঙ থেকে জেনোফাস লেভিস নামক ব্যাঙ যখন সৃষ্টি হয়, তার দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি ঘটে, মিয়োসিস না হয়ে জনন মাতৃকোষে মাইটোসিস ঘটার একটা ফসল। লেভিস এটা বড় ব্যাঙ, এটা ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়। এটা মনে রাখবা, লেভিস ফর লার্জ, লার্জ মানে বড়, বড় ব্যাঙ, তার মানে ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়েছে, বড় বৃদ্ধি পেয়েছে। এইভাবে মনে রাখার চেষ্টা করবে। থ্যাংক ইউ এভরিবডি, সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা চাইলে আমাদের ক্লাসে জয়েন করতে পারো। আমাদের ক্লাসটা শেষ হওয়ার পরেই আমরা পরীক্ষা নিয়ে থাকি। তাহলে নিয়মিত পরীক্ষা এবং ক্লাসগুলো অফলাইনে করার মাধ্যমে তুমি নিজেকে সুন্দরভাবে পরীক্ষা উপযোগী করে তুলতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি।